আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। আপনার সন্তানের জন্য নিয়মিত আল্লাহর কাছে দোয়া করবেন যেন সে ভালো মুসলিম হিসাবে বড় হতে পারে। মানে আমার সন্তানের জন্য সর্বদাই দোয়া করব। দোয়া ছাড়া কখনো কিন্তু ভাগ্য পরিবর্তন হবে না। হাদিসে আছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। দেখেন দোয়ার ব্যাপারে হাদিসে আসছে এখানে, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তার উপর রাগ হন। তাহলে আল্লাহ কত বড় দয়ালু। আমরা সর্বদা সবকিছুই আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে চেয়ে নিব। এজন্য প্রথম পয়েন্টটা হলো যে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে আমার সন্তানের উন্নতির লক্ষ্যে সর্বদাই আমি সন্তানের নাম ধরে 5 ওয়াক্ত নামাজে, তাহাজ্জুদ নামাজে, নফল নামাজে সবসময় আমি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের জন্য দোয়া করার তৌফিক দান করুন। 2 নম্বর বিষয় পয়েন্ট হলো আমাদের সাথে আপনার সন্তান যারা শুধু ক্লাস করে তারা 3 থেকে 3.5 ঘন্টা প্রতিষ্ঠানে থাকে, আর যারা ক্লাস এবং ডে কেয়ার করে তারা প্রায় 9 ঘন্টার মতো আমাদের কাছে থাকে। তো 24 ঘন্টা 3.5 ঘন্টা কেউ থাকে, আর 24 ঘন্টা 9 ঘন্টা কেউ থাকে আমাদের কাছে। এরপর বাকি সময়টুকু থাকে আপনার কাছে এবং আপনাদের পরিবেশ ও প্রতিবেশে থাকে। তাই বাড়ির পরিবেশ এবং প্রতিবেশ বিশুদ্ধ সুন্দর না হলে তাদের চারিত্রিক গঠন নিয়ন্ত্রণ করা পৃথিবীর কোনো প্রতিষ্ঠানের পক্ষেই সম্ভব না। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা, যে যতটুকু সময় আমার কাছে থাকবে বাকি সময়টা আপনার বাসায় থাকবে, আপনার এলাকায় থাকবে, এবং আপনার বাসার পরিবেশ আপনার এলাকার পরিবেশ যদি ভালো থাকে তাহলে সে ভালোভাবে চরিত্র গঠন হবে এবং প্রতিষ্ঠানে আসলে ওই চরিত্রটা আর একটু সুন্দর হবে। বাসায় বসে আপনারা যদি আপনার সন্তানদেরকে আদর্শ শিখান এবং কোরআন এবং হাদিসের যে আদেশ নিষেধগুলো আছে এগুলো শিক্ষা দেন, আদব আখলাকের ব্যাপারে যদি শিক্ষা দেন, তাহলে প্রতিষ্ঠানে এসে আর একটু আমরা যদি শিক্ষা দিই তাহলে ওই বাচ্চার দ্বারা কখনো তার আদব আখলাক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এজন্য এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। আমাদের ছেলে সন্তানরা বাসায় গিয়ে ভিন্ন পরিবেশে মিশে যেন আমাদের ছেলেদের চরিত্র যেন নষ্ট না হয়। 3 নম্বর পয়েন্ট, ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের সন্তানদের জীবনে তাদের শিক্ষকগণের অবস্থান কি হওয়া উচিত তা আমার নিজেরা যেমন শিখবো তেমনি আমাদের সন্তানদেরকেও শেখাবো। মানে আমার প্রতিষ্ঠানে এসে সন্তানের সাথে আমার সন্তান শিক্ষকের সাথে কি ধরনের ব্যবহার করবে, কি ধরনের আচরণ করবে, তার সাথে কি ধরনের ব্যবহার করবে, এবং আমি আমার সন্তানের উস্তাদের কাছে আমি কি ধরনের ব্যবহার করবো, এটা আমিও নিজে শিখবো এবং আমার সন্তানকে আমি শিখাবো। আমরা মনে রাখবো যে জীবনের একটা পর্যায়ে ছেলে মেয়েদের কাছে শিক্ষক শিক্ষিকারা আদর্শ অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হন। এই পর্যায়ে তাদের সামনে তাদের শিক্ষক শিক্ষিকাদের গীবত, সমালোচনা অথবা তাদের নিয়ে কোনো বিরোধ মন্তব্য আমাদের সন্তানদের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। মনে করেন আপনি আমার কোনো শিক্ষক প্রতিষ্ঠানের ব্যবহার, পড়ালেখা, কোনো ধরনের আচরণ, অথবা আপনার শিক্ষক সন্তানকে একটা মায়েরই দিছে অথবা অতিরিক্তই মায়ের হয়ে গেছে, এই সব কিছু বিষয় নিয়ে আপনি আপনার সন্তানকে সহ অফিসে এসে বললেন, দেখেন তো ওস্তাদ এই যে আমার সন্তানকে কি ধরনের মায়ের দিছে, এই আপনার শিক্ষকের কেমন আচরণ, এটা কেমন ভাবে আপনার শিক্ষক এগুলো করে। এই যে সন্তানের সামনে যখন আপনি আমাদের শিক্ষক তার শিক্ষককে নিয়ে যখন কথা বলবেন তখন তার মনের ভিতরে ভিন্ন একটা কাজ করবে এবং সে তখন সুযোগ খুঁজতে থাকবে যে আমি ফাঁকি দিলেও আমার বাবাকে আম্মুকে যখন বলবো তখন সে অফিসে উস্তাদ থেকে বলে আসবে, বলবে যে হ্যাঁ এটা, কিন্তু সে কি আসলে সত্য বলছে না মিথ্যা বলছে। আর সত্য না মিথ্যা এটা বাচ্চারা কিন্তু এই ছোট ছোট বাচ্চারা পার্থক্য করতে পারে না, ওদের মনের থেকে যেটা আসে সেটাই বলে দেয়। আমরা মনে করি যে আমার সন্তান কিছু বুঝে না। হ্যাঁ, আমরা একই পরিবারে একই জায়গায় থাকি, অনেক সময় আমাদের পরিবারে আমাদের যে পিতা অর্থাৎ স্বামী স্ত্রী কিছু কথাবার্তা আছে যেগুলো সন্তানদের সামনে বলা যায় না। এই ধরনের কিছু কথাবার্তা, কিছু কার্যকলাপ যেগুলো আমরা করে ফেলি, মনে করি যে বাচ্চা তো ছোট, এ বুঝে না, বুঝে আসে না, কিন্তু না,
বাচ্চা বর্তমান সময়ে বর্তমান যুগের যে শিশুরা রয়েছে এরা অত্যন্ত বুদ্ধিসম্পন্ন এবং চতুর। আমরা জেনেছি, আমাদের এখানে একটা রিপোর্ট আমরা এখানে নিয়ে এসেছি, সেটা খুব খেয়াল করে শোনেন, যে প্রথম শ্রেণীতে পড়া এমন ছেলে আছে যাকে তার বাবা মা ইন্টারনেট ব্রাউজ করতে দেন। মানে আমাদের প্রথম শ্রেণীতে এমন একটা রিপোর্ট পাওয়া গেছে যে তার বাবা মা বলেন যে ঠিক আছে তুমি ইন্টারনেট চালাও, সব কিছু যদি ব্যালেন্স ইন্টারনেট নাও থাকে তো বলে যে তুমি টাকা নিয়ে দোকান থেকে নিয়ে নেট ভরে নিয়ে এসো তুমি মোবাইল ইন্টারনেটে চালাও, গেম খেলাও, সব কিছু করো। এটা তার অনুমতি দিয়েছে। আমরা দেখেন আমরা এই রিপোর্টটা কিভাবে পেয়েছি, আমরা কিন্তু শিক্ষার্থীদের সাথে এমনভাবে মিশি মাঝে মাঝে, যেমন সে আমাকে বন্ধু মনে করে, তার বাবার থেকে ও আমাদেরকে বন্ধু মনে করবে। আমরা এমনভাবে তার সাথে মাঝে মাঝে মিশে যাই, মিশে তাদের কাছ থেকে আমরা কথা বের করে নিই, তুমি কেন বাড়ির কাজটা আজকে করে নিয়ে আসো নাই, তাহলে কেন করে নাই বলো তো। তখন ওই খুঁজতে খুঁজতে চলে যায়, সে সত্য কথাটা বলে ফেলে, কারণ সে তো সত্য না মিথ্যা বললে কি হবে না হবে এ ব্যাপারে তার কোনো ধারণা নেই। সে তো সব কিছু বলে দিবে, বাসায় কি করতেছে আম্মু, কি করতেছে আব্বু, এগুলো সব আমাদের কাছে বলে দেয়। যার কারণে আমরা এই রিপোর্টটা পেয়েছি। 8 বছর বয়স্ক এমন ছেলে আছে যে তার বাবাকে না জানিয়ে ইউটিউব দেখতে বাবার স্মার্টফোনে ইন্টারনেট ব্যালেন্স ভরেছে বলে বাবা তার সেই ফোন পরিত্যাগ করেছে। মানে আমাদের এখানে যে ছেলেটা করেছে, ব্রাউজ করেছে বা ইন্টারনেটে নেট ঢুকে গেছে, তো পরবর্তীতে এটা আমাদের সাথে যখন কথা হয়েছে আমরা তাকে বুঝিয়েছি, বোঝানোর পরে সে তার ওই কাজ থেকে বিরত থেকেছে। আলহামদুলিল্লাহ এখনো সে বিরত আছে এবং তার সন্তান এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই ব্যাপারে সচেতন থাকবো। আশা করি আপনারা এই বিষয়টা বুঝেছেন এবং আল্লাহ তাআলা আমাদের এই কারণ থেকে এই স্মার্টফোন, ইন্টারনেট, টেলিভিশন বিভিন্ন কিছু যেগুলো শরীয়তে জায়েজ নেই সেইগুলো থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করুন, আমিন। 5 নম্বর পয়েন্ট, সাধারণভাবে আপনারা সকল সন্তানকেই রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাবার অভ্যাস গড়ে তুলতে তাগিদ দেবেন। মানে রাত্রে তাড়াতাড়ি ঘুমানোর জন্য এক কথায়। সে সাথে তারা যেন ফজরের আজানের পর ঘুম থেকে উঠে এবং বিছানা ছাড়ে সেদিকে খেয়াল রাখবেন। ক্লাসে অমনোযোগী হওয়ার 2টি কারণ রয়েছে। প্রধান কারণ হচ্ছে রাতে দেরি করে ঘুমানো। আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের সন্তানরা যে ক্লাসে অমনোযোগী হয় এর প্রধান 2টি কারণ আমরা খুঁজে পেয়েছি। একটা হচ্ছে রাতে দেরি করে ঘুমায়, সকালে ঘুম ভালো হয় না। আমরা কি করি, পিতামাতারা দ্রুত উঠো, তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাচ্ছে, না উঠো 2-4টা মায়েরও দিয়ে দিই, তারপরে আমরা জোর করে ক্লাসে নিয়ে আসি। এখন তো তার সেই রাস্তায় আস্তে আস্তে ঘুমাচ্ছে আর ক্লাসে বসে বসে ঘুমাচ্ছে। এই জন্য আমরা রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করবো আমাদের সন্তানদের। এবং সকালে পরিপূর্ণ নাস্তা না করে আসা। 2 নম্বর কারণ হচ্ছে সকালে পরিপূর্ণ নাস্তা না করে আসা। অনেক বাচ্চা আছে যে ক্লাস শুরু হয়েছে, আমার মাথা ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে, শরীরে বল পাচ্ছি না, কোনো শক্তি আসতেছে না। এরকম অনেক বাচ্চা আছে, আমরা ফোন করে গার্জেনকে অফিসে ডেকে আমরা পাঠিয়ে দিয়েছি। কেন? যে এরা সকালে খোঁজ নিয়ে দেখেছে নাস্তা করে নেই, এদের পিতামাতা বলছে নাস্তা করার জন্য, তারপরও করে নাই, এমনও শিক্ষার্থী পাওয়া গেছে। কিন্তু না, অন্তত পক্ষে সকালবেলা যে শরীরে শক্তি যোগায় একটা ডিম যদি খাওয়া হয় তাহলে কিন্তু পেট ভরে নাস্তা না করলেও তার শক্তিটা কিন্তু ঠিক থাকে। এই শক্তি যোগানো কিছু খাবার অন্ততপক্ষে আমরা আমাদের বাচ্চাদেরকে খেয়ে তারপরে আমরা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিই। আর বিশেষত আপনার সন্তান যদি বয়সন্ধির কাছাকাছি বয়সের হয় তবে খেয়াল রাখবেন সে যেন রাতে বিছানায় শুয়ে জেগে না থাকে। অনেক সময় বয়স হয়ে যায়, এটা দেখা যায় সাধারণত 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর এই সমস্ত ছেলেমেয়েরা রাতে না জেগে, মানে না ঘুমিয়ে জেগে থাকে। এই বিভিন্ন কিছু দেখে থাকে, অথবা মোবাইল, পিতামাতা ঘুমিয়েছে তার কাছ থেকে মোবাইল নিয়ে এসে মোবাইল চালায়, বিভিন্ন কাজ করে। তো এই প্রয়োজনে তাকে দিনে ঘুম থেকে বিরত রাখতে হবে। যদি দেখা যাচ্ছে আমার ছেলে রাত্রে ঘুমায় না, তাহলে আমরা দিনে ঘুমাতে দিব না। এবং খেলাধুলা, শারীরিক পরিশ্রমের ব্যবস্থা করতে হবে। দিনের বেলা যদি আমার খেলাধুলা এবং শরীরে যদি একটু পরিশ্রম থাকে, তাহলে রাত্রে অবশ্যই আমার শরীরটা ক্লান্ত হয়ে আসবে, আর ক্লান্ত হয়ে আসলে আমার কি ঘুম চলে আসবে। এজন্য আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমাদের ঘুমটা সঠিকভাবে করা।
আমাদের দিনে আমরা আপনাদের ঘুমের সময় দিই, হ্যাঁ 11:30 20 ছুটি হয়, 2:30 পর্যন্ত ছুটি থাকে। এখানেও যদি আমরা 1 ঘন্টা ঘুমাইতে পারি বাচ্চাদেরকে, তাহলে 2:30 পর থেকে যে ডে কেয়ার করানো হয় সেই ডে কেয়ারের সময়টা আমরা পরিপূর্ণভাবে বাচ্চাদেরকে পড়াইতে পারবো। অনেক সময় দেখা যাচ্ছে ওই সময় বাচ্চারা ঘুমিয়ে থাকে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ছেলে মেয়েকে যত বেশি সম্ভব সময় দিবেন, তাদের বন্ধু হবার চেষ্টা করবেন। পৃথিবীর প্রতিকূল পরিবেশে কোনো অসুন্দর অকল্যাণকর ইঙ্গিতের সম্মুখীন হলে তারা যেন প্রাণ খুলে সবার আগে আপনার কাছে বলতে পারে। মানে বাচ্চাদের সাথে এমনভাবে বন্ধুত্ব তৈরি করবেন যে পৃথিবীর যে কোনো সমস্যার সম্মুখীন হোক সেটা যেন নির্দ্বিধায় আপনার কাছে বলতে পারে যে বাবা মা এটা হয়েছে আমার আজকে প্রতিষ্ঠানে, বা আমার কাছে এটা ভালো লাগতেছে না, বা অমুক ছাত্ররা আমার সাথে এই ব্যবহারটা করেছে, এগুলো যেন নির্দ্বিধায় আপনার কাছে বলতে পারে। 1 থেকে 12 বছর সময়টা আপনার সন্তানের চরিত্রের ভিত্তিতে গঠিত হবার সময়। এই সময়টা একবার পার হয়ে গেলে আপনি তাকে আর শত চেষ্টাতেও হয়তো আপনার কাঙ্ক্ষিত নৈতিক ও আদর্শিক পথে পরিচালিত করতে পারবেন না। তখন তার জন্য আপনার সময় হলেও আপনার কথা শোনার সময় আগ্রহ ধৈর্য নাও থাকতে পারে শিক্ষার্থী। মানে আমরা যে প্রথমে বলেছি যে ছেলে মেয়েদেরকে যত বেশি সম্ভব সময় দিবেন। তো দেখা যাচ্ছে 1 থেকে 12 বছর বয়সের ভিতরেই আমার ছেলে সন্তানকে গড়ার একটা ভালো সময়। এই সময়টা যখন পার হয়ে যাবে, এরপরে যদি আপনার বুঝে আসে না আমার ছেলেকে তো এখন সময় দেওয়া উচিত ছিল, আমার মেয়েকে তো এখন আর একটু বেশি সময় দেওয়া উচিত ছিল, তখন আপনি যতই আফসোস করেন তখন ওই সময়টা আর ফিরে আসবে না। হয়তো বা আপনার ছেলে সন্তান ভালো কিছু বা ভালো লাইনেও যেতে পারবে না, তখন আপনার সময় থাকলেও তাদের ধৈর্য থাকবে না। যখন তাদেরকে একটা কথা বলবেন তখন তারা বিরক্ত মনে করবে, অনেক সময় বলবে তুমি তো বেশি বুঝো। মানে এখনকার সন্তানরা যেটা বলে, বাবাদেরকে একেবারে ছোট থেকেই বলা শুরু করে বাবা তুমি তো কিছুই বুঝো না। এটা তারা না বুঝেই বলে ছোটরা, কিন্তু এই ধরনের কথা বলবে 1 থেকে 12 বছরের অতিক্রম হলে। তা আশা করি আমরা আমাদের সন্তানদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। যত ব্যস্ততা থাকুক আমরা ইনশাআল্লাহ সময় দেব।